অনেকদিন আগের কথা। মুকুন্দপুর গ্রামে এক বাড়িতে প্রতিমা দেবী তার ছেলে পলাশের সাথে থাকত। প্রতিমা দেবীর ছেলে পলাশ কলকাতায় ভালো চাকরি করে। ও প্রতিমা বৌদি, কেমন আছেন? সব ভালো তো? ছেলে কেমন আছে? আর ভালো। ঘরের এত কাজ করতে করতে আমি যে একেবারে ক্লান্ত হয়ে গেলাম। আর ভালো কি করে থাকব? তোকে কবে থেকে বলছি একটা ভালো সম্বন্ধ নিয়ে আয় আমার ছেলের জন্য, আর তুই তো কোনো কথাই কানে লাগাচ্ছিস না। এরপর তো আমার ছেলের বয়স হয়ে যাবে, তখন কি আরো মেয়ে পাবে? আরে সেই সুখবরটা তো দিতে এলাম বৌদি। তা ভেতরে বসতে বলবেন না? সব কথা কি রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো? আরে না না, ঘরে আয়, চলো আমরা ঘরে গিয়ে বসে কথা বলি। এরপর সেই ঘটক আর প্রতিমা দেবী একসাথে ঘরে গেল কথা বলার জন্য। তা বল শুনি, কেমন সম্বন্ধ এনেছিস আমার ছেলের জন্য? কোনো রাজকুমারীর সন্ধান পেলে নাকি? আরে না না, ঠাট্টা করবেন না। রাজকুমারী নাই হতেই পারে, কিন্তু সেই মেয়ের কোনো অংশে কম না। যেমন তার রূপ তেমন তার গুণ। শুধু একটু শিখিয়ে পড়িয়ে নিলেই হবে, তাহলেই সবকিছু ঠিকঠাক থাকবে। তুই যখন বলছিস নন্দ, তাহলে তোর কথাই মেনে নিচ্ছি। ঠিক আছে, তাহলে চল আমরা একদিন সম্বন্ধটা দেখে আসি। হ্যাঁ, সেই বরঞ্চ ভালো। শুভ কাজে এমনিতেই দেরি করতে নেই। এরপর একদিন শুভ দিন দেখে নন্দঘটক আর তার সঙ্গে প্রতিমা দেবী গেল সম্বন্ধ দেখতে তার ছেলের জন্য। আরে আসুন আসুন, আপনাদের অপেক্ষায় তো ছিলাম। আপনাদের এখানে আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। তাহলে চলুন ভেতরে গিয়ে কথা বলা যাক। তা মেয়েকে তো দেখতে পাচ্ছি না, মেয়ে কোথায়? এই তো, মেয়ে একটু সাজগোজ করছে আর কি, এখনই আসছে। আপনারা বসুন। এরপর সেই ঘরের মধ্যে পাত্রী প্রবেশ করে। মেয়েটি দেখতে ছিল খুবই সুন্দর। যেমন তার রূপ তেমনই তার চুল, তার চেহারার মধ্যে একটা কোমলতা ভাব। এরপর সে ঘরে প্রবেশ করে সবার প্রথমে তার হবু শাশুড়ি প্রতিমা দেবীর পায়ে প্রণাম করে। থাক থাক মা, ভালো থেকো, যাও ওখানে গিয়ে বসো। ভারী মিষ্টি দেখতে আপনার মেয়েকে, আমার খুব পছন্দ হয়েছে, আর আমার ছেলেরও পছন্দ হবে। তা বলছি, আপনার ছেলে আসবে না আমাদের মেয়েকে দেখতে? না মানে, ছেলেরও তো একটু দেখা উচিত। আমার ছেলে কাজে খুব ব্যস্ত থাকে, ওর সময় হবে না আসার, আর আমার পছন্দই ওর পছন্দ। কিন্তু দিদি, আপনার ছেলেকে তো একটু দেখে নেওয়া উচিত ছিল, আর তাছাড়াও আমাদেরও তো একবার ছেলেকে দেখার দরকার ছিল। শুনুন, ছেলে নিয়ে আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন। এই রকম ভালো ছেলে আমাদের গ্রামে আর একটাও নেই। আমি নিশ্চিন্ত মনে বলছি, আপনার মেয়ে খুব খুব ভালো থাকবে। আপনি বিয়ে দিন মেয়েকে, তারপরে দেখবেন আপনার মেয়ে একেবারে রাজরানী হয়ে থাকবে। আর আপনার মেয়ে যা সুন্দরী আছে, তাতে আমাদের ছেলে আপনার মেয়েকে না ভালোবেসে থাকতেই পারবে না। কথাটা শোনার সাথে সাথে পারুল লজ্জা পেতে শুরু করল। মনের ভেতরে যেন একটা আলাদাই আনন্দ তার মধ্যে হতে লাগল। এরপর শুভ দিনক্ষণ দেখে পারুলের সাথে প্রতিমা দেবীর ছেলে পলাশের বিয়ে হয়ে গেল। কাঁদিস না মা, দেখবি পলাশ তোকে খুব ভালোবাসবে, তুই একদম চিন্তা করিস না, আমরা তো আছি তোর জন্য সব সময়। এরপর পারুলের ফুরসজ্জার রাত ছিল। সে খাটের ওপরে বসেছিল পলাশের অপেক্ষায়। পলাশ ঘরে ঢুকতেই সে মাথা নিচু করে লজ্জা পেতে থাকল। পলাশ তার বউয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, কেউ কোনো কথা বলছিল না। এরপর পলাশ বলল, সত্যি, মা যা বলেছিল তুমি তার থেকেও বেশি সুন্দরী। তবে তোমাকে বিয়ের আগে আমি না দেখে থাকলেও বিয়ের পরে এক দেখাতেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আর এটাও তোমায় আমি কথা দিচ্ছি, সারা জীবন তোমাকে আমি খুব করে ভালোবাসব। পারুল চুপ করে থাকল, সে কোনো কথা বলল না। পলাশ আবারও বলল তাকে, তুমি কিছু বলবে না আমাকে? আমি কি শুধু একাই বলবো? কি হলো, তুমি চুপ করে আছো কেন? তোমার কি আমাকে পছন্দ হয়নি? না না, পছন্দ কেন হবে না? আসলে আসলে মানে কি বলবো বলুন তো। বুঝে গেছি, আর তোমাকে আর বলতে হবে না। আর আমাকে এইসব আপনি আজ্ঞে করা বন্ধ করো। আজকের থেকে তুমি আমাকে সব সময় তুমি তুমি করে বলবে, বুঝেছ তো? আমি তোমার বর হই, আর তুমি যদি এভাবে আমাকে লজ্জা পাও, তাহলে আমরা দুজন দুজনকে কি করে ভালোবাসবো শুনি? এইভাবে স্বামী স্ত্রীতে সারা রাত একটা ভালোবাসার গল্প আর আলাদা একটা আনন্দের মধ্যে দিয়ে তাদের সারা রাত কেটে গেল। পারুলের চোখে কোনো ঘুম ছিল না, আর ওদিকে পলাশ ও পারুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সারা রাত দুজনের মধ্যে একটা সুন্দর মুহূর্ত কেটে গেল।
এরপর ভোর হল। প্রতিদিন সকালবেলা উঠোন ঝাঁট দেওয়া থেকে শুরু করে ঘরে টুকিটাকি কাজ করা আর রান্নাঘরে মালতী মাসির সাথে গল্প করে কাটিয়ে দেওয়া, আর রাত হলেই পলাশের কাছে গিয়ে তার ভালোবাসা পাওয়া। এই ছিল পারুলের জীবনের গল্প। কিন্তু হঠাৎ গল্পের মাঝে কেমন যেন অন্ধকার ছায়া নেমে এলো। পারুলকে যখন তার স্বামী পলাশ তার কাছে টেনে নিত, তখনই যেন পারুলের কানে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসত। পারুল একবার ভাবব তার স্বামীকে সে সব কথা জানাবে, কিন্তু পারুলের কেন যেন একটা দ্বিধাবোধ হতো। কি হয়েছে পারুল? তুমি এরকম মন খারাপ করে আছো কেন? তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আজকাল দেখি যখনই তোমাকে আমি ভালোবেসে কাছে টেনে নিই, তখনই তোমার যেন কেমন যেন একটা মন খারাপ হয়ে যায়। কি হয়েছে বলো তো? পারুল কোনো কথাই তার স্বামীকে জানায় না। সে তারপরে চুপচাপ তার স্বামীর সাথে ঘুমিয়ে পড়ে। কিন্তু পারুলের চোখে তখনও ঘুম ছিল না। ওদিকে পলাশ গভীর নিদ্রায় মগ্ন ছিল। হঠাৎই পারুলের কানে ভেসে এলো একটা মেয়ের পায়ের নুপুরের আওয়াজ, যেন পারুলকে তার কাছে ডাকছে। ও পারুল বিছানায় শুয়ে থাকতে পারল না। সে উঠে দাঁড়ালো। এরপর সে ঘর থেকে বের হল। পারুল ঘরের বাইরে আসতে দেখল যে পূর্ণিমার চাঁদের আলোরে চারদিক বেশ আলোকিত, কিন্তু সেই আলোতে সে কাউকেই দেখতে পেল না। যখন আবারও ঘরে চলে যাবে ঠিক করল, তখনই হঠাৎই তার চোখ গেল তাদের বাড়ির ছাদের দিকে। পারুল এক মুহূর্তের জন্য চমকে উঠেছিল, কারণ ছাদের দিকে তাকাতেই সে দেখল যে তাদের ছাদের ওপরে একটা ভয়ঙ্কর মহিলা যে ভেসে বেড়াচ্ছে, যে পরনে পড়েছিল লাল কালো শাড়ি, চুলগুলো ছিল উস্কো খুস্কো। হঠাৎই পারুল অনুভব করল তার পিছনে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। পিছনে ঘুরতে দেখল সেই মহিলা তার পিছনে দাঁড়িয়ে আছে। পারুল কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আর এরপর পারুলের সারা শরীর যেন সেখানে পাথরের মতো শক্ত হয়ে গেছিল। তার মুখের ভাষা হারিয়ে গেছিল। হঠাৎই একটা শক্তি যেন পারুলকে এক ঠেলায় মাটিতে ফেলে দেয়। পারুল মাটিতে লুটিয়ে পড়ে। মহিলাটির আত্মা পারুলের শরীরে প্রবেশ করে। পারুলের সারা শরীর কেঁপে ওঠে। সে উঠে দাঁড়ায় আর তারপর সে ঘরে দিকে যায় প্রচণ্ড রাগের দৃষ্টিতে। চোখগুলো লাল লাল হয়ে জ্বলছিল। পারুল এরপর পলাশের ঘরে যায়। আর পলাশের ঘরে যেতে পারুল দেখে পলাশ তখনও ঘুমাচ্ছে। কিন্তু পারুল পলাশের দিকে তাকাতেই যেন তার রাগ এক মুহূর্তে গলে জল হয়ে যায়। সে বলে ওঠে, কতই না ভালোবাসতাম তোমাকে। এই জীবনে তোমাকে আমার পা হলো না পলাশ। আমি আজও ভালোবাসি তোমায়। এই সুন্দর মুখটা দেখার জন্যই তো এতদিন অপেক্ষা করেছিলাম পলাশ। পলাশের কোনো কথাই কানে গেল না। পলাশ তখন গভীর নিদ্রায় মগ্ন ছিল। পারুল আবারও বলে উঠল, ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। যার জন্য আমি আজকে পলাশকে হারিয়েছি, তাকে আমি কিছুতেই ছাড়বো না। আমি নিজে হাতে শেষ করব। আমি এর শেষ দেখে ছাড়বো। এই কথা বলে পারুল সেই ঘর থেকে চলে গেল। এরপর পারুল গেল তার শাশুড়ির ঘরে। তখন পারুল দেখে যে সেখানে তার শাশুড়ি ঘুমাচ্ছে। পারুল প্রচণ্ড রাগের দৃষ্টিতে তার দিকে তাকাতে তাকাতে তার কাছে গেল। হঠাৎই তার শাশুড়ির ঘুম ভেঙে গেল। সে তাকাতেই দেখল সেখানে পারুল, যার চোখগুলো লাল লাল হয়ে জ্বলছে, তার দিকে যেন ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। একি বৌমা, তোমার কি হয়েছে? তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? আর তোমার চোখগুলো ওইভাবে লাল হয়ে গেল কি করে? আমি তোর বৌমা নই, আমি চম্পা। তুই আমাকে এবারে পোহাতে দিসনি। তোকে আমি কিছুতেই ছাড়বো না। ওরে মালতী, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি আয় রে। দেখ, তোর বৌদিকে মনে হয় ভূতে ধরেছে রে। এরপর সেই ঘরে মালতী খুব তাড়াতাড়ি করে প্রচণ্ড ভয় ভয় সেই ঘরে প্রবেশ করে। এই কি দেখছি মাসিমা, এই বউকে তো ভূতে ধরেছে। এক্ষুনি একটা ওঝার ব্যবস্থা করতেই হবে। এরপর সেই পূর্ণিমার রাতে তাদের বাড়ির উঠোনে সামনে একজন ওঝা, আর তার সামনে সেই পারুল, যার শরীরে তখন ভর করেছিল এক অদৃপ্ত আত্মা। সে তখন সেখানে বসেছিল। বল, কে তুই? কেন এই শরীরে তুই প্রবেশ করেছিস? তুই কি চাস? আমি চম্পা, আমি পলাশকে চাই। আমি পলাশকে এই জীবনে চাই। কি যাতা কথা বলছিস তুই? তুই জানিস তুই কি কথা বলছিস? আমি একদম ঠিক কথাই বলছি। বিশ্বাস না হয় তো পলাশের মাকে জিজ্ঞেস কর। পলাশের মার জন্যই তো আজ আমার এই অবস্থা দাঁড়িয়েছে।
আমায় পেতে দেয়নি পলাশকে। এরপর সেই ওঝা পলাশের মাকে জিজ্ঞেস করে কি এমন হয়েছিল যার জন্য এমন কথা বলছে। এরপর পলাশের মা প্রচণ্ড ভয় হয় সেই সব সত্যি কথা বলে দেয়। এরপর প্রতিমা দেবী বলতে থাকে সেই সব ঘটনার কথা। কিছু বছর আগের কথা, যখন চম্পা নামে একটি মেয়ে প্রতিমা দেবীর বাড়িতে কাজ করত। প্রতিমা দেবীর ছেলেকে চম্পা খুবই ভালোবাসত, ওদিকে পলাশও চম্পাকে খুবই ভালোবাসত। তাদের দুজনের মধ্যে ভালোবাসা অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছিল এবং তারা দুজন দুজনকে বিয়ে করতে চেয়েছিল। আর এই কথা যখন প্রতিমা দেবীর কানে আসে, তখন প্রতিমা দেবী সেই কথাতে রাজি হয়ে যায় আর কথা দেয় যে চম্পাকেই সে ছেলের বউ করে আনবে। কিন্তু দুদিন যেতে না যেতে সে চম্পার বাড়িতে যায় আর চম্পাকে যা তাই বলে অপমান করে। চম্পা সেই অপমান মেনে নিতে পারেনি। এরপর চম্পা সেই রাতে প্রাণ হারায়। এই ঘটনার পরে অনেক বছর কেটে যায়, কিন্তু পলাশ জানত না যে তার মায়ের কথাতেই চম্পার এমন পরিস্থিতি দাঁড়িয়েছিল। এরপর সব কথা শোনার পরেই পলাশ প্রচণ্ড রেগে যায় তার মার ওপর। তার মাকে সে অনেক কথা শোনায়। এরপর সেই ওঝা চম্পার আত্মাকে আবারও বলতে থাকে, তুই কি চাস? শেষবারের মতো পলাশের মুখ থেকে ভালোবাসার কথা শুনতে চাই। এরপর সেই চম্পার আত্মা পলাশের কাছে আসে আর বলে, পলাশ, পলাশ, আমি তোমায় আজও ভালোবাসি পলাশ। তোমাকে আমার এই জীবনে পাওয়া হয়নি। তোমার মুখে একবার শেষবারের মতো শুনতে চাই, তুমি আমাকে কি আজও ভালোবাসো? চম্পা, চম্পা, আমি তোমাকে আজও ভালোবাসি। তুমি আমার জীবনে আজ নেই ঠিকই, কিন্তু তোমার ভালোবাসা আজও আমার জীবনে বেঁচে আছে। আমি আজও তোমাকে অনুভব করি, আজও তোমার কথা আমি মনে করি। তুমি আমার স্মৃতিতে সারা জীবন থেকে যাবে। তোমার জায়গাটা কোনোদিনও কেউ নিতে পারবে না। তুমি আমার ছিলে আর সারা জীবনই থাকবে আমার স্মৃতিতে। পলাশের কথা শেষ হতে না হতেই চম্পার আত্মা সেখান থেকে উধাও হয়ে যায়। নমস্কার, আমাদের চ্যানেলে গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।